কলকাতায় হোটেলের আগুনে প্রাণ গেল বাংলাদেশি সাংবাদিক দম্পতি সহ 9 জনের। অটো ফাইন সিস্টেমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফিরছে শৃঙ্খলা। শতভাগ জিপিএ 5 পেতে স্কুলের কৌশল, অন্য স্কুল থেকে এসএসসি দিয়ে পাস টেস্টে অকৃতকার্যদের। দেখছেন এটিএন নিউজ। বেলা 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি শাকিলা ইসলাম। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। কলকাতার নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু। তবে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি কলকাতা পুলিশ। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের 3য় তলায় হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক প্রাণহানির শিকার হলেন কয়েকজন বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার কাজে কলকাতায় গিয়েছিলেন। বুধবার রাত 2টার দিকে 3 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হোটেলের কক্ষগুলো দ্রুত ঘন ধোঁয়ায় ভরে যায়। ফলে আগুনের বিষয়টি বুঝতে এবং নিরাপদে বের হয়ে আসতে অনেকেরই সময় লেগে যায়। ধোঁয়ার কারণে কেউ কেউ বের হওয়ার পথও খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় এত ধোঁয়া যে কিছুই তো দেখতে পায় না চোখে, বেরোবো কিভাবে? বেরোবার কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না। তা করতে করতে 2টো অফিসারকে দেখলাম, ওনারা আমাদেরকে বললো তাড়াতাড়ি তোমরা আমাদের সঙ্গে এসো, নিচে তাড়াতাড়ি যাও, নাহলে এখানে থাকলে তোমাদের বিপদ আছে। নিহতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 5 তলা ওই ভবন থেকে 60 জনকে উদ্ধার করা হয়েছে। অচেতন হয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষে সিঁড়ি বেয়ে উপরের তলায় ওঠা কঠিন হয়ে পড়েছিল। ভবনটির প্রতিটি ফ্লোরে আরও আবাসিক হোটেল আছে। চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা কলকাতায় যান তাদের অনেকেই এসব হোটেলে থাকেন। কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইললিগাল, এভরিথিং ইললিগাল, আমরা প্রচুরবার বলেছি। ঘটনার পর হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কলকাতার হোটেলে আগুনে নিহত 9 জনের 5 জনই বাংলাদেশি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে 4 জনই এক পরিবারের। দুপুরে এক বিবৃতিতে কলকাতা পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, নাগরিক টেলিভিশনের সাবেক কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী, 2 বছরের কন্যা সন্তান ও শ্বশুর এই ঘটনায় নিহত হয়েছেন। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আরও 6 বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এদিকে অগ্নিকাণ্ডের শিকার বাংলাদেশি ও তাদের স্বজনদের জন্য জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে। এজন্য দায়িত্ব নেওয়া হয়েছে মিশনের 2য় সচিব ওমর ফারুক আকনকে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় সামাজিক মাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, স্থানীয় প্রশাসন দুর্গতদের সব রকম সহায়তা দিচ্ছে। যাচ্ছে অন্যান্য খবরে। অটো ফাইন সিস্টেম চালু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছুটা শৃঙ্খলা ফিরছে। তবে এখনও মহাসড়কে 3 হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহন উল্টো পথে চলাচল করছে। এ প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর মাত্র 11 ঘন্টায় এই মহাসড়কে অনিয়মের অভিযোগে 394টি মামলা হয়েছে। সড়কের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, শৃঙ্খলাও ফিরে আসছে, গাড়িও ওভার স্পিডে কেউ চালাইতেছে না।
পুলিশ জানিয়েছে এ সিস্টেম চালুর পর কুমিল্লা অংশে ২৪ ঘন্টায় ৪৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট জরিমানা হয়েছে ১৫,৫১,০০০ টাকা। স্পিডের জন্য হচ্ছে যে স্পিড লিমিট বা অন্যান্য কারণে এআই ক্যামেরায় যদি হচ্ছে যে যাত্রীদেরকে ফাইন করা হয়, যারা ড্রাইভার আছেন, গাড়ির মালিক আছেন, তারা সচেতন হবে। যারা আসতে যাবে তারা বাম পাশের লেন ধরে যাবে, আর যারা ৮০ পর্যন্ত লিমিট দেওয়া আছে তারা ডান পাশ ধরে যাবে। এভাবে যদি এই ক্যামেরা আপনার সঠিকভাবে বিচার করতে পারে, তখন মানে সড়কে শৃঙ্খলাটা ফিরে আসবে। মানে এই প্রযুক্তিটার কারণে এখন সবার মধ্যে আপনার নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে। সবাই যদি নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে পালন করে, এই মহাসড়কে জনদুর্ভোগ এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে আসবে, আমি এটা মনে করি। মুন্সিগঞ্জের বালুয়াকান্দি ও গজারিয়া অংশেও অটোফাইন সিস্টেম চালুর পর মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কিছুটা কমেছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও উল্টো পথে যানবাহন চলাচল আগের তুলনায় কম দেখা যাচ্ছে। যেমন এখানে ৮০ লেখা আছে, আগে ১০০ রুপে গাড়ি চালাইতো, উল্টা দিক থেকে গাড়ি আসতো, এখন একটু নিয়ন্ত্রণে থাকবে বা অ্যাক্সিডেন্টটা কম। এখন আজকেতে লক্ষ্য করতেছি যে ওভারটেকিং হচ্ছেই না। ইভেন এআই ক্যামেরার কারণে অনেক ড্রাইভার ভয়ে তারা সতর্কভাবে গাড়ি চালাচ্ছে। প্রত্যেকটা রোডে যাতে এআই ক্যামেরাটা চালু হয়, চালু হইলে দুর্ঘটনার থেকে অবশ্যই আমরা রক্ষা পাবো। ফেনীতেও অটোফাইন সিস্টেম চালুর পর ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইন ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আইন ভঙ্গ শনাক্ত হওয়ায় মহাসড়কে চালকদের মধ্যে তৈরি হচ্ছে বাড়তি সতর্কতা। আমরা আগে বিভিন্ন সময় হয়রানির শিকার হইতাম, রাস্তাঘাটে সিটিতে পুলিশ হয়রানি করতো আমাদেরকে দাঁড় করিয়ে। এখন এই এআই ক্যামেরার জন্য হয়তো এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা তো মনে করেন না ভালো কাজ, এটা আরো আগে প্রয়োজন ছিল। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শতভাগ জিপিএ ৫ অর্জনে অনিয়মের অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজের জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। অন্যদিকে টেস্টে অকৃতকার্য বাদ পড়ারা জানাচ্ছেন অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে কিভাবে সফল হয়েছেন তারা। নরসিংদী থেকে প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ নোটিশ পাওয়ায় আবারও আলোচনায় এসএসসির ফলাফলে শতভাগ জিপিএ 5 পাওয়া নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। ফল ঘোষণার পরই অভিযোগ ওঠে জিপিএ 5-এর হার শতভাগ ধরে রাখতে টেস্ট পরীক্ষায় তারা ছাঁটাই করে ১০০রও বেশি শিক্ষার্থীকে। শোকজ নোটিশের পর টেস্ট ও রিটেক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বাদ পড়া শিক্ষার্থীরা কথা বলতে শুরু করেছে। তারা জানাচ্ছে স্কুলের শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রাখতে যাদের মূল পরীক্ষায় বসতে দেয়া হয়নি তারাই অন্য স্কুল থেকে ফর্ম পূরণ করে চমকে দেওয়ার মতো ফল করেছে। পরীক্ষা দেওয়ার পরে ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার লাগি বের করে দিছে, তখন আমরা এই বাচ্চা নিয়ে বাইরে পরীক্ষা দেওয়া হয়েছি। আমি অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়েছি, তো আলহামদুলিল্লাহ 4.50 আসছে। ১০১ জন গিয়ে ওখান থেকে পরীক্ষা দিছি। আমরা যারা বের হয়েছি তাদের থেকে অর্ধেকেরও বেশি আমরা জিপিএ 5 পেয়েছি। পরীক্ষার একবারে খুব কাছাকাছি একটা সময় টেস্টে ১-২ মার্কের জন্য এলাও না করিয়ে বের করে দেওয়াটা এটা মেনে নেওয়ার মতো। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ বলছে নিয়মের মধ্যে থেকেই তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশনা আছে কিছু কিছু প্রতিষ্ঠান টেস্টে অকৃতকার্য হওয়ার পরেও তাদের ফর্ম ফিল যারা করছে তারা অসুবিধা ব্যবহার করছে, তারা অন্যায় করছে। একই সাথে বোর্ডের একটি নির্দেশনা আছে যে টেস্ট পরীক্ষায় কেউ অকৃতকার্য হলে তার ফর্ম ফিল আপ করা যাবে না। সেই নিয়ম অনুযায়ী আমরা তাদেরকে ফর্ম ফিল আপ করতে পারিনি। স্কুলের তথ্য মতে এবছর টেস্ট পরীক্ষায় অংশ নেয় ৪৮৩ জন শিক্ষার্থী। অকৃতকার্য ১৬৯ জনের মধ্যে রিটেক পরীক্ষা দিয়ে সুযোগ পায় ৬৮ জন, তবে চূড়ান্তভাবে বাদ পড়ে ১০১ জন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, এরপর আরো থাকছে। নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আসামি রবির মৃত্যুদণ্ড। গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরের নিখোঁজ সুনামগঞ্জের ৯ যুবক। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে।
নড়াইলে 5 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নড়াইলের শিশু সহিংসতা প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক শেখ সামিদুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত রবিউল শিকদার রবি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়া রহমান শিকদারের ছেলে। গত 20 জুলাই বিকালে রবিউল শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রবিউলের ঘরে যান। সেখানে মেঝেতে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে নিয়ে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদারের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরদিন সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড থেকে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশের সোপর্দ করে। লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে 11 অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সুনামগঞ্জের 9 যুবক রয়েছেন বলে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাদের এখনও কোনো খোঁজ মেলেনি। তাদের পরিবারে চলছে হাহাকার, গ্রামে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউরোপের উন্নত জীবনের আশায় গ্রিস যেতে ঘর ছাড়েন সুনামগঞ্জের কয়েক যুবক। গেল জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দালালের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া পৌঁছান তারা। এরপর গত 3 আগস্ট রাতে নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। যাত্রার দিন বা আগে অনেকেই দেশের স্বজনদের সাথে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে আর কোনো ধরনের যোগাযোগ কিংবা খোঁজ নেই। বিভিন্ন সূত্রে জানা যায়, গত 3 আগস্ট লিবিয়ার তাবারুক উপকূল থেকে নৌকায় যাত্রা শুরু করেছিলেন তারা। নৌকাটিতে থাকা 42 জনের মধ্যে 38 জনই ছিলেন বাংলাদেশি। পথে বোট নষ্ট এবং খাবার ও পানি শেষ হয়ে যাওয়ায় ভূমধ্যসাগরে 11 বাংলাদেশির মৃত্যু হয়। সুনামগঞ্জের 9 যুবকের মধ্যে শান্তিগঞ্জের 6 জন, জগন্নাথপুরের 2 জন ও দিরাই উপজেলার 1 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের পরিবারে চলছে আহাজারি। স্বজনরা জানেন না কি পরিণতি হয়েছে তাদের। আমার বুদ্ধে কয় মেরনে তুকাইও পাই না, বেড়া খালি কয় আছে মার মাঝে ভিতরে আমার পুত্রে পাই না। দালাল বলছে সে পৌঁছে গেছে বলে অনেক টাকা নিছে আমাদের কাছ থেকে, এই প্রায় 13 লাখ টাকার মতো নিছে। লিবিয়াতে গ্রিস যাইতো 3 তারিখ কইছে আমরা ছেলে হয়েছে, আমি গিয়ে দিব আমার 3 তারিখ এর বেশ আমরা আর জানি না। সুনামগঞ্জের জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান, প্রথমে জানা গিয়েছিল সুনামগঞ্জের কয়েকজনকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে। যারা উদ্ধার হয়েছে তাদের মাধ্যমে পরবর্তীতে জানা যায় বেশ কয়েকজন মারা গেছেন। প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাইয়ে চেষ্টা চলছে। হাইকোর্টে যোগাযোগ করছি যে তাদের কাছ থেকে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে সেটা এলাকাতে আমাদের ইউনোর সাথে যোগাযোগ করেছে যাতে সত্যটা যাচাই করা যায়। এর আগে গত 28 মার্চ লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তাদের মধ্যে সুনামগঞ্জের ছিলেন 10 জন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর জন্য আগামীকাল প্যারোলে মুক্তি পাবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার 4 দিনের মুক্তির আবেদন করা হয়েছিল। দুপুর 12টার দিকে দীপুমনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ মায়ের সঙ্গে মুন্সিগঞ্জ জেলা কারাগারে দেখা করেন। পরে কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে 12 ঘন্টার প্যারোলে মঞ্জুর করা হয়। দেশের খবরে নিয়ে নিচ্ছে আরও একটা বিরতির সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এই ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি চলে যাওয়ার পরও উচ্চস্বরে গান চলছিল। এ সময় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শতাধিক মাদ্রাসা ছাত্র সেখানে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। মাদ্রাসা ছাত্রদের দাবি, বুধবার তাদের পরীক্ষা থাকায় উচ্চস্বরে গান বাজানোর কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধে ৩টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত ৭ দিনে নদীতে বিলীন হয়েছে বাঁধের প্রায় ২০০ মিটার অংশ। এরই মধ্যে বাড়িঘর সরিয়ে নিয়েছে ৩০ পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৫০০ পরিবার। পদ্মা নদীর পানি ও স্রোত বাড়ার সঙ্গে সঙ্গে কাথুরিয়া, ফরাজিকান্দি, পৈলান, মোলারকান্দি ও আলমখারকান্দি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ৭টি দোকান ও কাথুরিয়া মাঝিরঘাট সড়কের প্রায় ৬০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। বিদ্যুতের ৩টি খুঁটি নদীতে পড়ে যাওয়ায় একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নদী ভাঙনে বসতবাড়ি হারিয়ে দিশেহারা স্থানীয়রা। তবে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আবারও কলকাতার আগুনের খবর। কলকাতার হোটেলে লাগা আগুনের ঘটনায় কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা শিমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। নিহত সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়ায়। স্বজনরা জানান, গত ৩ আগস্ট স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য সাংবাদিক দেবাশিস দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। সাথে ছিল স্ত্রী, সন্তানসহ তার শ্বশুর আকরাম আলী। গত ১৭ আগস্ট চিকিৎসা শেষে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসেন দেবাশিস দত্ত ও তার পরিবার। ওঠেন কলকাতার নিউ মার্কেটের পাশের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে। রাত ২টার দিকে হোটেলের এসি বিস্ফোরণে সাংবাদিক দেবাশিস সহ স্ত্রী, ছেলে ও শ্বশুর আকরাম আলীর মর্মান্তিক মৃত্যু হয়। তিনি আজকের পত্রিকায় কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। আজ সকালে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাদের। মেহেরপুরে টানা বর্ষণে বিপাকে পড়েছেন শশা চাষিরা। অতিবৃষ্টিতে মাঠের পর মাঠ শশার গাছ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। চাষিরা জানান, ১ বিঘা জমিতে শশা চাষে খরচ হয় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। অনুকূল আবহাওয়ায় সেখান থেকে প্রায় ১ লাখ টাকার শশা বিক্রি করা সম্ভব। তবে টানা বর্ষণে ফলন কমে যাওয়ায় উৎপাদন খরচ তোলায় কঠিন হয়ে পড়েছে। এই জেলার শশা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। উৎপাদন কমে যাওয়ায় সরবরাহের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় ২৬৫ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৭,০০০ মেট্রিক টন। তবে অতিবৃষ্টিতে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এবছরে সর্বোচ্চ শসার দাম খুব ভালো ছিল, ৬০, ৬৫, ৭০ টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছি। বৃষ্টির কারণে গাছ মরে যাওয়াতে গাছে কোনো ফল ফুল আসছে না, এই কারণে আমরা একটু নসের খাতায় পড়ে যাইছি। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিব আরও একবার। কলকাতায় হোটেলের আগুনে প্রাণ গেল বাংলাদেশি সাংবাদিক সহ ৯ জনের। অটো ফাইন সিস্টেমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফিরছে শৃঙ্খলা। শতভাগ জিপিএ ৫ পেতে স্কুলের কৌশল, অন্য স্কুল থেকে এসএসসি দিয়ে পাস টেস্টে অকৃতকার্যদের। নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আসামি রবির মৃত্যুদণ্ড। এবং গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৯ যুবক।
দর্শক, এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।